রসায়ন জগতে সম্প্রতি এমন একটা আবিষ্কার হয়েছে যা দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠিত ধারণাকে বেশ নাড়িয়ে দিয়েছে। আমাদের হাতে একটা রিপোর্ট এসেছে যেটা বলছে বিজ্ঞানীরা এমন একটা যৌগ তৈরি করেছেন যেটা রসায়নের একটা মৌলিক নিয়মকেই সরাসরি চ্যালেঞ্জ করছে। চলুন আজ এই আবিষ্কারটার গভীরে যাই, এর আসল তাৎপর্যটা বোঝার চেষ্টা করি। মূল খবরটা হলো ফেরোসিন বলে যে পরিচিত যৌগটা আছে সেটার উপর ভিত্তি করে গবেষকরা একটা স্থিতিশীল 20 ইলেকট্রন যৌগ বানিয়েছেন, যেটা কিনা প্রচলিত 18 ইলেকট্রন নিয়মটা মানছে না। প্রথমেই একটু সহজে বোঝা যাক এই 18 ইলেকট্রন নিয়মটা ঠিক কি, এটা কেন এত গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, অবশ্যই। দেখুন, অর্গানোমেটালিক রসায়নে বিশেষ করে ট্রানজিশন মেটাল যৌগগুলোর তাদের স্টেবিলিটি বোঝার জন্য এটা একটা বলতে পারেন সেন্ট্রাল কনসেপ্ট। অনেকটা যেমন ধরুন মেইন গ্রুপ এলিমেন্টের জন্য অক্টেট রুল কাজ করে। হ্যাঁ হ্যাঁ তেমনি ট্রানজিশন মেটালের যৌগের ক্ষেত্রেও ভাবা হতো যে 18টা ভ্যালেন্স ইলেকট্রন থাকলেই তারা সবচেয়ে স্টেবল হয়। প্রায় 100 বছর ধরে বুঝলেন, এই নিয়মটাই কিন্তু রসায়নবিদদের পথ দেখিয়েছে নতুন যৌগ বানানো বা বিক্রিয়া কেমন হবে সেটা বুঝতে। আচ্ছা, ফেরোসিন নিজেই তো এর একটা ক্লাসিক উদাহরণ, যেটা একদম নিখুঁতভাবে এই নিয়ম মেনে চলে। এটা এতদিন ধরে প্রায় বেদবাক্যের মতো ছিল কেমিস্টদের কাছে। কিন্তু এখন শুনছি জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি OIST আর তাদের আন্তর্জাতিক সহযোগীরা এই নিয়মের একটা ব্যতিক্রম খুঁজে পেয়েছেন। তারা ফেরোসিনের উপর ভিত্তি করেই একটা স্থিতিশীল 20 ইলেকট্রন যৌগ সংশ্লেষণ করেছেন। এটা তো বিরাট ব্যাপার। নিঃসন্দেহে খুবই বড় খবর। গবেষণার একজন প্রধান বিজ্ঞানী ডক্টর সাতোশি তাকেবায়াশি বেশ উচ্ছ্বাসের সাথেই জানিয়েছেন। উনি বলেছেন, এই প্রথম আমরা একটা স্টেবল 20 ইলেকট্রন ফেরোসিন ডেরিভেটিভ তৈরি করতে পারলাম। বাহ! আর উনি এটাও বলেছেন যে এটা ক্যাটালিসিস আর মেটেরিয়াল সায়েন্সে একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে। ওনার কথায় বেশ স্পষ্ট যে এটা শুধু একটা ব্যতিক্রম খুঁজে পাওয়া নয়, এর অ্যাপ্লিকেশনের সম্ভাবনাও অনেক। কিন্তু আমার প্রশ্নটা হলো, যদি 18টা ইলেকট্রনই স্থিতিশীলতার মাপকাঠি হয়, তাহলে 20টা ইলেকট্রন নিয়ে এটা স্থিতিশীল থাকছে কি করে? এটাই তো আসল বিষয়, তাই না? ঠিক, এটাই সবচেয়ে অবাক করার মতো জায়গা। তার মানে কি এই যে 18 ইলেকট্রন নিয়মটা ভুল ছিল বা অসম্পূর্ণ? না, ঠিক ভুল বলা বোধহয় ঠিক হবে না। 18 ইলেকট্রন নিয়ম এখনও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু খুব ভালো কাজ করে। এটা একটা অত্যন্ত ইউজফুল মডেল। কিন্তু এই আবিষ্কারটা দেখাচ্ছে যে স্টেবিলিটি বা স্থিতিশীলতা সম্ভবত শুধু ইলেকট্রনের সংখ্যার উপরই নির্ভর করে না। ও আচ্ছা। যৌগের যে 3D স্ট্রাকচার ত্রিমাত্রিক গঠন, তার সাথে যে লিগ্যান্ডগুলো থাকে যে অণু বা আয়নগুলো সেন্ট্রাল মেটালের সাথে জুড়ে থাকে, সেগুলোর প্রকৃতি, এই সব কিছুরই হয়তো আমরা যতটা ভেবেছিলাম তার চেয়েও বড় ভূমিকা আছে। এই নতুন যৌগটা বিশেষ করে মেটালোসিন, যাদের গঠনটা স্যান্ডউইচের মতো হয়। হ্যাঁ, দুটো রিংয়ের মাঝে মেটাল। একদম, সেই মেটালোসিন সম্পর্কে আমাদের ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। তার মানে এই গবেষণাটা শুধু থিওরির জগতেই আলোড়ন ফেলছে না, এর একটা বাস্তব প্রভাবও থাকতে পারে। যেমন ধরুন নতুন ক্যাটালিস্ট বা উন্নত মানের মেটেরিয়াল তৈরির ক্ষেত্রে। একদম ঠিক, সেটাই আশা করা হচ্ছে। এই 20 ইলেকট্রন যৌগটার যে ইউনিক ইলেকট্রনিক গঠন, সেটা হয়তো এমন কিছু রাসায়নিক বিক্রিয়াকে পসিবল করে তুলবে যে আগে বেশ কঠিন ছিল বা হয়তো অসম্ভবই ছিল। নতুন ধরনের ক্যাটালিস্ট তৈরি হতে পারে যেগুলো আরও এফিশিয়েন্ট হবে বা আরও সিলেক্টিভ। আচ্ছা। একইভাবে এর বিশেষ প্রপার্টিজের কারণে নতুন ইলেকট্রনিক বা ধরুন ম্যাগনেটিক পদার্থ তৈরি সম্ভাবনাও দেখা দিচ্ছে। সুতরাং এটা যেমন ফান্ডামেন্টাল কেমিস্ট্রির বোঝাপড়াকে আরও গভীর করছে, তেমনি অ্যাপ্লিকেশনের দিকেও নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। বুঝলাম। কেমিস্ট্রি বইয়ের বাইরে, ল্যাবের বাইরেও এর প্রভাব আমরা হয়তো ভবিষ্যতে দেখতে পাব। একটা বহুদিনের প্রতিষ্ঠিত নিয়মকে চ্যালেঞ্জ করে বিজ্ঞানের একটা নতুন দিক খুলে গেল। ঠিক তাই। এই আবিষ্কারটা অর্গানোমেটালিক কেমিস্ট্রির যে মূল নীতিগুলো আছে সেইগুলো নিয়ে আবার নতুন করে ভাবার, আরও গভীর রিসার্চের জন্য একটা দারুণ ইন্সপিরেশন জুগিয়েছে। বিজ্ঞান তো এভাবেই এগোয়, তাই না? পুরনো ধারণাকে চ্যালেঞ্জ করেই তো নতুন পথ খুলে যায়। ঠিক।
এখন দেখার বিষয় হলো এই নতুন ধরনের যৌগগুলোর বৈশিষ্ট্য এবং এদের প্রয়োগ বাস্তবে কতটা রেভলিউশনারি হতে পারে। আলোচনাটা শেষ করার আগে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। যদি রসায়নের মতো বিজ্ঞানের একটা এত মৌলিক নিয়ম, যেটা প্রায় ১০০ বছর ধরে আমাদের পথ দেখিয়েছে, তারও যদি এমন স্থিতিশীল ব্যতিক্রম খুঁজে পাওয়া যায়, তাহলে বিজ্ঞানের অন্যান্য শাখায় মানে ফিজিক্স বা বায়োলজিতে এরকম আরও কত প্রতিষ্ঠিত নিয়ম বা ধারণা অপেক্ষা করে আছে কে জানে, যেগুলো হয়তো ভবিষ্যতে এই রকমই কোনো নতুন আবিষ্কারের ফলে আমূল বদলে যেতে পারে। এটা নিয়ে ভাবনার একটা জায়গা কিন্তু রইল।